আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানববিমান গল্পের 6 নম্বর পর্ব। তো বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক। শোনো, তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। ওইখানে একটা সাইটে আমাদের কোম্পানির কাজ চলছে, তোমাকে আমার সাথে ওখানে যেতে হবে। সো হাতের কাজটা শেষ করে নাও তাড়াতাড়ি। কই, আমাকে তো এই ব্যাপারে আগে কেউ বলেনি। ম্যানেজার সাহেবও তো বললো না যে আপনার সাথে আজকে যেতে হবে। এই অফিসের বস তুমি নাকি আমি যখন বলেছি তোমায় যেতে হবে তখন যেতে হবে। তুমি নিশ্চয়ই তোমার চাকরিকে অনেক ভালোবাসো। সো এটা হারাতে না চাইলে আমি যা বলবো সেটা তোমায় করতে হবে। সরি স্যার, আমি একটা কথা না বলে থাকতে পারছি না। আমি কিন্তু কোনো টাকার বিনিময়ে এই চাকরিটা পাইনি। আপনার বাবা আমার সব সার্টিফিকেট দেখে আমার যোগ্যতা অনুযায়ী এই চাকরিটা আমায় দিয়েছে। সো আপনি আমায় চাকরি নেওয়ার ভয়টা দেখাবেন না। আর যদি কোনো সত্যি কাজ থাকে তাহলে আমি নিশ্চয়ই যাব, কেননা আমি কাজ থেকে কখনো পিছু হাঁটি নাই। সেটা আপনি না জানলেও আপনার বাবা ঠিকই জানে। আসছি স্যার। তারপরে ইয়ানা চলে গেল। একটা মেয়ে এতটা আত্মসম্মান কিভাবে হয়? কেমন শক্ত হয়ে কথাগুলো বলল। অন্য কোনো মেয়ে হইলে মোটেও দেখামি নয়। ভালো না না আদ্র, এসব কি বলছিস? ওই মেয়েটার এমন বড় কথায় তুই গলে যেতে পারিস না। নিজেকে বুঝায় আদ্র কাজে মন দিল। অনু আর ঈশান আদ্রর জন্য বাইরে অপেক্ষা করছে, আর আদ্রর কোনো খবর নাই। আর তাদের কাছে যে অফিসের আইডি কার্ডও নাই, আর গার্ড তো আইডি কার্ড ছাড়া অপরিচিত লোকদের ভিতরে প্রবেশ করতে দেয়। যদিও ওরা আদ্রর রিলেটিভ হয়, কিন্তু তারা ভিতরে ঢুকছে না, কারণ আদ্র বুঝে যাবে যে তারা ওদের ফলো করছে। কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে আর বোঝে কি ব্যাপার, আদ্র ভাই কে আসবে। হ্যাঁ আমি জানি, গাদি একটা। আমি যদি জানতাম তাহলে তোর সাথে দাঁড়ায় দাঁড়ায় আমি বাইরে এখানে বাদাম খাইতাম। যত সব আজগুবি কথা। এগুলো অনুকে ঈশান বলল, আর এদিকে অনু ঈশানকে বলছে, এই আমাকে একদম গাদি বলবি না, ঠিক আছে? আসলে তোর সাথে কথা বলতে গেলে বেকার শুধু তেরামি করে কথা বলিস। ও মাগো, ওটা কিরে অমন করিস কেন? দিনের বেলায় চাঁদ দেখে ফেলছিস নাকি? সব সময় তো আমায় গাদি বলিস। আরে গাধা, পিছনে তাকিয়ে দেখ, তুইও বিনা টিকিটে স্টক করবি। অনুর কথা ঈশান পিছনে তাকালো, দেখলো আদ্র ইয়ানার সাথে গাড়িতে উঠতেছে। এটা দেখে তো সত্যি ঈশানের অবস্থা টাইট। আরে এটা তো ওই মেয়ে না যে ওই দিন তোদের বাসায় এসেছিল? ইনি তো ইয়ানা আপু, মাহি আপুদের সিনিয়র আপু। তাহলে এর সাথে আদ্র ভাইয়ের তলে তলে সেটিংস করছে, আর আমরা করলে কি? চল ওদের ফলো করি, দেখি কোথায় যায়। প্রথমে ভিডিও করব, তারপর সরাসরি সামনে গিয়ে চেপে ধরবো। যদি অস্বীকার করে তাহলে ভিডিও দেখাবো। নিজের প্রেম করে বেড়ায় আর ঋষিদের মতো আমাদের জ্ঞান দেয়। আজকে জ্ঞান কাকে বলে সেটা দেখাবো। আদ্র আর ইয়ানা গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি গেট থেকে বেরোতে অনু আর ঈশান ও তাদের সাইকেল চালাতে শুরু করলো। কিন্তু সাইকেল কি আর কারের সাথে পারে? তখন ওরা অফিস চিনতো তাই আসতে পেরেছে, কিন্তু এখন তো আর ওরা জানে না যে আদ্র কই গেল, তাই আর যেতেও পারলো না। তারপরে ঈশান বলল, যা, গাড়িটা কোথায় গেল? হারিয়ে ফেললাম তো। সত্যি তোকে দিয়ে কিচ্ছু হবে না। আনতে বলেছিলাম বাইক, আর আনলি বাইসাইকেল। এখন জানবো কি করে ওরা কোথায় গেল? এগুলো অনু ঈশানকে বলল। তাতে কি, কোথায় গেল সেটা না হয় জানি না, কিন্তু গেছে তো, এটাই সবচেয়ে বড় প্রমাণ। সন্ধ্যায় আদ্র ভাই বাসায় ফিরলে চেপে ধরবো। এখন চল বাসায় যাই, এখন তো আর ক্যাম্পাসে যাওয়া হবে না। কিরে তোর হলো? আর কতক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? পা তো ব্যথা হয়ে গেল রে। আর একটু 5 মিনিট। 5 মিনিট করতে করতে তো পুরো 1.5 ঘন্টা হয়ে গেল। বলছি আজকে কি তোর শাড়ি পরা হবে না, নাকি আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? আসলে আদ্র আজকে মাহি আর মেহরাবের জন্য বিয়ে উপলক্ষে ওদের পুরো একদিনের জন্য একটা রুম বুক করে দিয়েছে, আর মাহিকেও বাসা থেকে ওই বের করে দিয়েছে। তারপর মেহরাবের সাথে বুক করে থাকা রুমে পাঠিয়ে দিয়েছে। আর মাহি চুরি চুরি করে ওর ব্যাগের মধ্যে একটা শাড়ি সহ যাবতীয় দরকারি জিনিস এনেছে। যতই হোক বিয়ের পর আজকে ওদের প্রথম ডেট, তাই শাড়ি না পরলে হয় নাকি? এজন্যই সে কখন থেকে শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছেই না। অবশেষে বহু কষ্টে শাড়িটা পরে দরজা খুলে দিল। তারপরে বলল, নিন, হয়ে গেছে, এবার ভিতরে আসেন। তারপরে মেহরাব বলছে, এতক্ষণ লাগে? সেই কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তার কোনো হিসাব আছে? লোকজন কি ভাবছিল বলো তো? মাহি কিছু বলছে না, শুধু লজ্জা লজ্জা মুখ করে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মেঝেতে খুঁচাচ্ছে, আর শাড়ির আঁচলে এক কোণা হাতের আঙ্গুলে পেঁচাচ্ছে, আর লজ্জা লজ্জা মুখ করে মিট মিট করে হাসতেছে। কি হলো, কথা বলছিস না কেন? আর এভাবে লজ্জা পাওয়ার কি আছে? আজব, আমি কি তোর অচেনা কেউ নাকি যে আমাকে দেখে এমন লজ্জা পেতে হবে? আচ্ছা শোন, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন মন দিয়ে পড়তে হবে, ভালো রেজাল্ট করে দাদুর মন জয় করে আমাদের বিয়ের কথাটা বলতে হবে, বুঝেছি? আপনি সত্যিই কেমন যেন মেহরাব। আজকের দিনে কেউ এসব কথা বলে? আজকে অন্য কথা বলতে হয়। সবকিছুই কি আমাকে শিখিয়ে দিতে হবে নাকি? অন্য কথা আবার কি? এভাবে ঘটা করে শাড়ি পরারই বা কি আছে? আজব তো। শর্ত এখন সামনে থেকে। কালকে টেনশনে সারা রাত ঘুম হয়নি, এখন আমি একটু ঘুমাবো। বিছানার উপরে শুয়ে মেহরাব বলল, আপনি এখানে ঘুমাতে এসেছেন? আমি তো এত কষ্ট করে আপনার জন্য শাড়ি পরলাম, আপনি বললেনও না কেমন হয়েছে। মন খারাপ করে আর একরাশ অভিমান নিয়ে বলল মাহি।
আজব তো, আমি আবার কখন তোকে শাড়ি পরতে বললাম? এত বক বক না করে চুপ করে এখানে এসে ঘুমাতো, আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে। মেহরাব, আমি কিন্তু এখান থেকে চলে যাব। ছল ছল চোখে মাহি বলল। চলে যাবি? আচ্ছা, একা যেতে পারবি তো? যদি না পারিস তাহলে ঈশানের নাম্বার তো তোর কাছে আছেই, ওকে ফোন করিস, তাহলে তোকে ও পৌঁছে দেবে। আর হ্যাঁ, আদ্রকে আবার কল দিস না যেন, ও কিন্তু অফিসে আছে। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই জানালার পর্দাটা একটু দিয়ে যাস, রোজ এসে চোখে লাগছে, আর দরজাটাও দিয়ে যাস। আমি এখন একটু ঘুমাবো। আদ্র এত টাকা দিয়ে রুমটা বুক করলো, যদি দুজনেই চলে যায় তাহলে টাকাগুলো নষ্ট হবে, তাই তুই বরং যা, আমি একটা লম্বা ঘুম দিয়ে রাতের দিকে চলে যাব। চোখের উপর হাত রেখে চোখ দুটি বন্ধ করে রেখে বলল মেহরাব। মেহরাবের কথা শুনে রাগে দুঃখে মাহির কান্না পাচ্ছে। এমন কেন লোকটা? এত কষ্ট করে ওনার জন্য শাড়ি পরলাম আর উনি একবারও ফিরে চাইলো না। কেমন নির্দ্বিধায় চলে যেতে বললো, একটা বারও বললো না এই পাগলি কোথায় যাবি, তুই তো আমার বউ, তুই আমার সবসময় বুকের মধ্যে থাকবি। কিন্তু না, বললো না, কেমন যেন ঘুমাচ্ছে। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। মাহির অভিমানে ঠিক করলো সত্যি চলে যাবে। দরজা পর্যন্ত গিয়ে দরজার ছিটকেনি খুলতে গিয়ে মনে করে আর খুললো না। ফিরে এসে খোলা জানালার পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। একদিকে কাঁদছে, অন্যদিকে দু হাত দিয়ে চোখের পানি মুছছে। তখন টের পেল একজোড়া ঠান্ডা হাত ওর শাড়ি ভেদ করে খোলা পেট চেপে ধরেছে। কাঁধে কারো গরম নিঃশ্বাস পড়ছে, আর সাথে শুকনো ঠোঁটের আনাগোনা। কারো শক্তপোক্ত বুকে মাহির পিঠ একেবারে শক্ত করে সেটে গেছে। মাহি বুঝতে পারলে এটা মেহরাব, কেননা এই বন্ধ রুমে মাহি আর মেহরাব ছাড়া অন্য কেউ নেই। নিজেকে মেহরাবের বাহুডোর থেকে সরাতে চাইলে মেহরাব আরো শক্ত করে মাহির পেট চেপে ধরে নিজের সাথে আটকে রেখে নেশা ভরা কণ্ঠে বলল, এতই সহজ আমার থেকে ছাড়া পাওয়ার? যতই হোক আমার একমাত্র বউ বলে কথা, আর এই দরজার বাইরে এক পা রাখলে পা কেটে হাতে ধরাই দিতাম। কত বড় সাহস, বরকে রেখে চলে যাবে? যাবই তো, আপনি শুধু আমায় কষ্ট দেন, কাঁদান শুধু, অভিমানী কণ্ঠে বলল মাহি। মাহির কথা শুনে নিঃশব্দে হাসলো মেহরাব এবং মাহির ঘাড়ে গভীর চুমু দিয়ে বলল, মেহরাব আর কষ্ট দেব না। কি বলতো, অনেক বেশি আদর করার আগে একটু কাঁদিয়ে নিতে হয়, নয়তো আদর হজম করতে পারবি না, শেষে বদ হজম হয়ে যাবে। কথাগুলো মাহির কানে বলে টুপ করে মাহির কানে একটা চুমু দিল। সি কি সব বলছেন, আপনার কি লজ্জা নাই? এটা মাহি বলল মেহরাবকে। নাই তো, সবার লজ্জা লাগে বলেই তো সবাই বাসর রাত করে, কিন্তু আমার লজ্জা নেই, তাই আমি বাসর দিন করব। কথাটা বলে এক টানে মাহিকে নিজের বুকে ঘুরিয়ে নিল এবং কোলে তুলে নিল। মেহরাব কোলে তুলে নিল, আর মাহি লজ্জায় মেহরাবের বুকে নিজের মুখ গুজলো। মাহিকে কোলে নিয়ে মেহরাব খাটের দিকে এগোলো। আদ্র ভাই, তোর টাকাগুলো আমি কিছুতেই নষ্ট হতে দিচ্ছি না। আদ্র ও ইয়ানা ওখানকার কাজ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। ওখানকার সবাইকে কাজ বুঝে দিয়ে এই মাত্র বের হলো তারা। দুপুরে ওরা ওখানে খেয়ে নিয়েছে। আদ্র ও ইয়ানা গাড়িতে আসছে। আদ্র এক মনে গাড়ি চালাচ্ছে, আর ইয়ানা জানলার দিকে তাকিয়ে ঢাকা শহরকে দেখছে। জানালাটা লাগিয়ে দিন, না হলে ঠান্ডা লেগে যাবে, আর জ্বর আসলে অফিসে এত কাজ করতে পারবেন না, আর আমাদের প্রজেক্টটা রেডি করতে হবে। আরে আমার ঠান্ডা লাগবে না, আর আমার যখন তখন জ্বর আসে না, অনেকদিন পর পর আসে, আর আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে গাড়ি চালান। ওহে ম্যাডাম, আমি আপনার কথা বলিনি, আমি আমার কথা বলেছি। আপনার সাইডে যে জানালা খোলা আছে ওই সাইড থেকে আমার ঠান্ডা হাওয়া লাগছে, তাই সেটা বন্ধ করুন। খেয়ে দেয়ে কাজ নাই, আমি আপনার চিন্তা করব। ইয়ানার এবার রাগ হলো আদ্র কথা শুনে। এই ছেলেটা একেবারে তেড়ে তেড়ে ঝগড়া করতে আসে, একটু ভালো করে কথা বললে কি হয় না আমার সাথে? ইয়ানা রেগে আরো ভালো করে জানালাটা খুলে দিল, কেন এখানে তারও শীত লাগছে, কিন্তু এখানে শীতের চেয়ে জেদটা বেশি। তো বন্ধুরা, আজকে পর্বটা এই পর্যন্ত, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।